সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি আজকে সরকারি অর্থ ব্যবস্থার উপরে একটি ক্লাস নিব। আমাদের আজকের অধ্যায় 1, অধ্যায়টির নাম গণদ্রব্যের তত্ত্ব অথবা থিওরি অফ পাবলিক গুডস। আমাদের আজকের টপিক গণদ্রব্য। সরকারি অর্থ ব্যবস্থা কাকে বলে, ব্যক্তিগত অর্থব্যবস্থা কাকে বলে, এছাড়াও একটি বড় প্রশ্ন আমরা পড়ব সরকারি ও ব্যক্তিগত অর্থ ব্যবস্থার মধ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য অথবা আমরা মিল অমিল বলতে পারি কাকে। আমরা প্রথমেই পড়ব সরকারি অর্থ ব্যবস্থা কাকে বলে। একজন ব্যক্তি তার জীবনযাপনের জন্য যেমন আয় ব্যয় করে, তেমনি ভাবে একটি সরকারকেও আয় এবং ব্যয় করতে হয়। ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে একটি দেশের উৎপাদনে সরকারের অংশগ্রহণ করা মোটেও মঙ্গলজনক নয়, এবং ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা মনে করতেন সেই সরকারই সবচেয়ে বেশি ভালো যে সরকার সবচেয়ে কম কাজ করে। কিন্তু 1930 সালে সারা পৃথিবীতে একটি মন্দা দেখা দেয় বা গ্রেট ডিপ্রেশন দেখা দেয়, এবং সেখানে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের ধ্যান ধারণা ভুল বলে প্রমাণিত হয়। তখন অর্থনীতিবিদরা গবেষণা করে দেখেন মূলত অর্থনৈতিক কর্মকাণ্ডে সরকারের অংশগ্রহণের অভাবেই এই মহামন্দার উদ্ভব হয়েছিল। এবং কেইন্স 1936 সালে তার গ্রন্থে এই সমস্যার সমাধানটি দেন, এই প্রস্তাব দিয়ে যে একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সরকারকে অংশগ্রহণ করতে হবে। একজন ব্যক্তি উৎপাদনের সময় সবসময়ই তার নিজস্ব মুনাফা বা লাভ সে দেখবে, কিন্তু একটি সরকার অবশ্যই সর্বোচ্চ সামাজিক কল্যাণ নিশ্চিত করতে চাইবে। অর্থাৎ একজন উৎপাদন ব্যবস্থা যদি আমরা ব্যক্তিগত উদ্যোগেই ছেড়ে দেওয়া হয়, তাহলে উৎপাদন সবসময় যে সবার জন্য মঙ্গলজনক হবে তা নাও হতে পারে। যেমন একটি দেশের বা সমাজে অবশ্যই কিছু গণদ্রব্য থাকে, যেমন রাস্তাঘাট, স্কুল, কলেজ, পার্ক, মিউজিয়াম ইত্যাদি। এইসব দ্রব্য উৎপাদন করতে একজন ব্যক্তি কখনো বাধ্য হতে পারে না। কাজেই সমাজের প্রয়োজনে সরকারকে এই পণ্যগুলো উৎপাদনে আগ্রহী হতে হয়। আমরা বিদ্যুৎ, টেলিফোন ইত্যাদির কথাও আমরা এক্ষেত্রে বলতে পারি। এগুলি যদি সরাসরি ব্যক্তিগত উদ্যোগে উৎপাদিত হয়, তাহলে জনকল্যাণ বিঘ্নিত হতে পারে। কিন্তু এক্ষেত্রে যদি সরকারি উৎপাদনে অংশ নেয়, পরিবহন ব্যবস্থা সহ ইত্যাদি অনেক ক্ষেত্রে, তাহলে সামাজিক কল্যাণ সর্বাধিক হতে পারে। মূলত আধুনিক অর্থনীতিবিদগণ এই সরকারি অর্থ ব্যবস্থার প্রবর্তক, অর্থাৎ কেইন্সের ধারণা মতে উৎপাদন কাজে অবশ্যই সরকারকে অংশগ্রহণ করতে হবে, এবং তারই সুপারিশ ক্রমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সারা বিশ্বে গড়ে ওঠে, এবং এই আর্থিক প্রতিষ্ঠানগুলো যে কোনো দেশের অর্থনৈতিক সমস্যার সময় তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এবং সরকার বিভিন্ন উন্নয়নশীল দেশে ঘাটতি ব্যয় নীতি অনুসরণ করে সবসময় উৎপাদন ব্যবস্থাকে সচল রাখার চেষ্টা করছে। আজকে আমরা প্রথমেই সরকারি অর্থ ব্যবস্থার একটি সংজ্ঞা পড়ি। সাধারণত সরকারের আয়, ব্যয় এবং ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় অর্থনীতির যে শাখায়, অর্থাৎ অর্থনীতি বিষয় বা সাবজেক্টের একটি শাখা হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা। সরকারি অর্থ ব্যবস্থা অর্থশাস্ত্রের সেই শাখাকে বোঝায় যেখানে একটি সরকারের আয়, ব্যয় এবং ঋণ সংক্রান্ত বিষয় আলোচিত হয়। আমরা এখন কিছু অর্থনীতিবিদের সংজ্ঞা পড়ব। আমাদের প্রত্যেকেরই কিছু অর্থনীতিবিদের নাম অবশ্যই জানা থাকতে হবে। কিছু অর্থনীতিবিদের সংজ্ঞা আমরা পড়ব, যেমন প্রথমেই আমরা বলতে পারি এইচ ডাল্টন। অধ্যাপক ডাল্টন সরকারি অর্থ ব্যবস্থাকে সরকারি আয় ও ব্যয় এবং এদের সমন্বয় সাধনের বিষয় হিসেবে অভিহিত করেন।
অধ্যাপক টেইলরের মতে P.E. টেইলরের মতে সরকারি অর্থব্যবস্থা হলো জনগণের সমস্যা পর্যালোচনাকারী একটি বিষয়। এছাড়া আমরা আরো কিছু অর্থনীতিবিদের সংজ্ঞা দিতে পারি। R.A. মাসগ্রেভ, তার মতে সরকারি অর্থব্যবস্থা হলো যেসব সমস্যা সরকারের আয় ব্যয় প্রক্রিয়ার সাথে জড়িত থাকে তাকেই প্রচলিত অর্থে সরকারি অর্থব্যবস্থা বলা হয়। অর্থনীতিবিদ ডি মার্কোর মতে সরকারি অর্থব্যবস্থা হলো সামাজিক অভাব পূরণের লক্ষ্যে রাষ্ট্রের যেসব উৎপাদনশীল কাজকর্ম পরিলক্ষিত হয় তাকেই সরকারি অর্থব্যবস্থা বলে। কাজেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সরকারি অর্থব্যবস্থার সংজ্ঞা দিয়েছেন, তবে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন H. গ্রোভস। তার মতে সরকারি অর্থব্যবস্থা হলো এমন একটি অংশ যা ফেডারেল, রাজ্য এবং স্থানীয় সরকারের আয় ও ব্যয় পর্যালোচনা করে এবং এতে চারটি বিষয় অন্তর্ভুক্ত থাকে। প্রথম বিষয়টি হচ্ছে সরকারি আয়, দ্বিতীয় বিষয়টি হলো সরকারি ব্যয়, তৃতীয় বিষয়টি হলো সরকারি ঋণ এবং চতুর্থ বিষয়টি হলো রাজস্ব নীতি, সরকারের রাজস্ব নীতি, সার্বিক রাজস্ব নীতি বা পদ্ধতি। অর্থাৎ H. গ্রোভসের মতে সরকারি অর্থব্যবস্থা হলো সরকারের এমন একটি অংশ যা সরকারের আয়, ব্যয়, সরকারি ঋণ এবং রাজস্ব নীতি ও প্রশাসনের মতো নীতি সহ সার্বিক রাজস্ব পদ্ধতির কতিপয় সমস্যা আলোচনা করে। সবশেষে আমরা বলতে পারি সরকারি অর্থব্যবস্থায় রাষ্ট্রের সব ধরনের আয়, ব্যয়, ঋণ, বিনিয়োগ সংক্রান্ত সমস্যা এবং এর সমাধানের বিষয় অন্তর্ভুক্ত থাকে। এখন আমরা পড়ব ব্যক্তিগত অর্থব্যবস্থা কাকে বলে। ব্যক্তিগত অর্থব্যবস্থা অবশ্যই ব্যক্তির আয় ও ব্যয় নীতির সাথে জড়িত থাকবে। আমরা সংজ্ঞা বলতে পারি ব্যক্তিগত অর্থব্যবস্থা সাধারণত কোনো ব্যক্তির আয় এবং ব্যয় নীতিকেই ব্যক্তিগত অর্থব্যবস্থা বলা হয়। পরিবারের প্রধানকেই আমরা সাধারণত ব্যক্তি হিসেবে বুঝি। সে নিজে অথবা অন্য সদস্যদের সাহায্যে বিভিন্ন উৎস হতে আয় উপার্জন করে এবং পরিবারের ভরণ পোষণ ও অন্যান্য কাজে ব্যয় নির্বাহ করে। এই আয় ও ব্যয় পরিকল্পনা বা নীতি হলো ব্যক্তিগত অর্থব্যবস্থা। অর্থাৎ ব্যক্তিগত আয় ও ব্যয় পরিকল্পনা নীতি হচ্ছে ব্যক্তিগত অর্থ ব্যবস্থা। ব্যক্তিগত অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো কি? প্রথমেই হচ্ছে একজন ব্যক্তি চায় জরুরি যে অভাব আছে এটিকে আগে পূরণ করতে। এরপরে হচ্ছে আয় উপার্জনের জন্য ব্যক্তি বিভিন্ন কাজে নিয়োজিত হন, অর্থাৎ তাকে বিভিন্ন কাজ করতে হয়। ব্যক্তি তার আয় অনুযায়ী অবশ্যই ব্যয় করবে, আয় অনুযায়ী সে ব্যয় করবে। এরপরে আমরা বলতে পারি ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে তার আয় এমন ভাবে বন্টন করবে যেন উপযোগ সর্বোচ্চ হয়। কাজেই আমরা বলতে পারি একজন ব্যক্তিগত অর্থ ব্যবস্থা এবং সরকারি অর্থ ব্যবস্থার মধ্যে বেশ কিছু মিলও আছে, আবার
বেশ কিছু পার্থক্য আছে। এখন আমরা এই সাদৃশ্য ও বৈসাদৃশ্য অথবা মিল অমিলগুলি আমরা পড়ব। প্রথমেই আমরা লিখব সাদৃশ্য সমূহ। ব্যক্তিগত অর্থ ব্যবস্থা এবং সরকারি অর্থ ব্যবস্থার মধ্যে যে সাদৃশ্য আছে সেটি আমরা প্রথম সাদৃশ্য আমরা বলতে পারি অভাব পূরণ। ব্যক্তি এবং সমাজ উভয়েরই অভাব হচ্ছে অসীম। একজন ব্যক্তি যেমন তার সীমাবদ্ধ সম্পদের মধ্যে তার অসীম অভাব পূরণ করতে চায় এবং প্রয়োজনীয় অভাবগুলি আগে পূরণ করে, তেমনি ভাবে একটি দেশের সরকারও তার সামাজিক অভাবগুলো পূরণ করার চেষ্টা করে সীমিত সম্পদের সাপেক্ষে। এবং এক্ষেত্রেও একজন সরকার যে জরুরি অভাবগুলি আছে সেই অভাবটি আগে পূরণ করতে সচেষ্ট হয়। এরপর হচ্ছে আয় ব্যয়। একজন ব্যক্তিকে যেমন তার অভাব পূরণ করার জন্য আয় ব্যয় করতে হয়, তেমনি ভাবে একজন সরকারকেও তার প্রয়োজনীয় অভাব পূরণ করার জন্য আয় ব্যয় করতে হয়। অর্থাৎ অভাব পূরণের জন্য ব্যক্তি এবং সরকার উভয়ই আয় এবং ব্যয় করে। এরপরে আমরা বলতে পারি উৎপাদন। একজন ব্যক্তি যেমন নানামুখী পণ্য ও সেবার উৎপাদন কার্যক্রমে অংশগ্রহণ করে, তেমনি ভাবে একটি দেশের সরকারও জনগণের প্রয়োজনে বহুমুখী গণদ্রব্য ও সেবার উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। অর্থাৎ একজন ব্যক্তি নানামুখী পণ্য আর সেবা উৎপাদন করবে, তেমনি ভাবে একটি সরকার নানা রকমের গণদ্রব্য ও সেবা সেবার উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে। এরপরে আমরা বলতে পারি মূলধন গঠন ও বিনিয়োগ। মূলধন গঠন ও বিনিয়োগ। আমরা জানি উৎপাদন করতে গেলে মূলধন লাগবে, মূলধন গঠন করতে হবে এবং বিনিয়োগ করতে হবে। ব্যক্তিগত অর্থব্যবস্থায় একজন ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান মূলধন গঠন ও বিনিয়োগ কার্যক্রমে অংশ নেয়। এখানে যেমন একজন ব্যক্তি, একটা সংগঠন বা একটা পরিবার বা সংগঠন মূলধন গঠন ও বিনিয়োগ কার্যক্রমে অংশগ্রহণ করে, তেমনি ভাবে সরকারও নানা উপায়ে মূলধন গঠন ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনা। এরপরের সাদৃশ্য আমরা বলতে পারি ঋণ গ্রহণ ও পরিশোধ। একজন ব্যক্তি তার আয়ের চেয়ে ব্যয় বেশি করলে যখন ঋণ গ্রহণ করে তখন সময় মতো তাকে ঋণ পরিশোধ করতে হয়। তেমনি ভাবে একটি সরকারও যদি ঋণ গ্রহণ করে তাহলে তাকে ঋণ পরিশোধেরও ব্যবস্থা করতে হয়। এরপরের সাদৃশ্যটি আমরা লিখতে পারি অর্থের ব্যবহার। সরকারি ও ব্যক্তিগত উভয় অর্থ ব্যবস্থাতেই যে যাবতীয় কার্যক্রম সম্পাদিত হয়, অর্থাৎ আয় ব্যয়, ঋণ গ্রহণ, ঋণ পরিশোধ, ক্রয় বিক্রয় ইত্যাদি কার্যক্রমে অর্থই প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ অর্থের ব্যবহার বলতে আমরা কি বুঝবো? অর্থ বিনিময়ের মাধ্যম হিসেবে এখানে ব্যবহৃত হবে। এরপরে আমরা পড়ব ক্রয় বিক্রয়। ব্যক্তি তার নিজের, পরিবারের এবং প্রতিষ্ঠানের প্রয়োজনে হরেক রকমের পণ্য ও সেবা ক্রয় বিক্রয় করে।
তেমনিভাবে সরকারও রাষ্ট্র পরিচালনার জন্য বা প্রশাসনের প্রয়োজনে জনকল্যাণের নানাবিধ পণ্য ও সেবা ক্রয় বিক্রয় করে। এরপরে 8 নাম্বার আমরা পড়ব উদ্দেশ্য। ব্যক্তিগত অর্থ ব্যবস্থা এবং সরকারি অর্থ ব্যবস্থার উদ্দেশ্যের মধ্যেও কিছু মিল আছে। সেটি হচ্ছে উভয় ক্ষেত্রেই আয় ব্যয়ের মূল লক্ষ্য হচ্ছে সর্বাধিক কল্যাণ অর্জন করা। সর্বাধিক কল্যাণ অর্জন করা। ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান যেমন তার নিজের কল্যাণ সর্বোচ্চ করতে চায়, তেমনি সরকারও জনকল্যাণ এবং রাষ্ট্রের কল্যাণ সর্বোচ্চ করতে চায়। কাজে উভয়েরই মূল লক্ষ্য হচ্ছে সর্বাধিক কল্যাণ করা। এরপরে পয়েন্টসে আমরা যাব। সাদৃশ্যের মধ্যে আরো থাকবে সমৃদ্ধি ও প্রবৃদ্ধি। সমৃদ্ধি ও প্রবৃদ্ধি। ব্যক্তিগত অর্থ ব্যবস্থায় প্রতিটি পরিবার, প্রতিষ্ঠান নিজ নিজ ক্ষেত্রে সমৃদ্ধি ও প্রবৃদ্ধি অর্জনের চেষ্টা করে। তেমনিভাবে সরকারও একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রবৃদ্ধি বাড়ানোর জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করে ও বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখে। এরপরে আমরা পড়ব মৌলিক সমস্যার সমাধান। মৌলিক সমস্যার সমাধান। ব্যক্তিগত অর্থব্যবস্থা এবং সরকারি অর্থব্যবস্থা উভয় ক্ষেত্রেই 3টি মৌলিক অর্থনৈতিক যে সমস্যা আছে, অর্থাৎ কি উৎপাদন করা হবে, কিভাবে করা হবে এবং কিভাবে তা বন্টন করা হবে, তা নির্ধারণ করা হয় উভয় ক্ষেত্রেই। এরপরে আমরা পড়ব বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন। এভাবে আমরা অনেক সাদৃশ্য লিখতে পারি। বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন। একজন ব্যক্তিকে যেমন বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের চেষ্টা গ্রহণ করতে হয়, তেমনি ভাবে একটি দেশের সরকারকেও বাজেট প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হয়। এরপরে আমরা পড়ব 12 নাম্বার পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন। পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন। একজন ব্যক্তি যেমন পরিকল্পনা ছাড়া তার জীবন পরিচালনা করতে পারবে না, তেমনি ভাবে একটি সরকারও বিভিন্ন পরিকল্পনা উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে। অর্থাৎ ব্যক্তিগত এবং সরকারি উভয় অর্থ ব্যবস্থাতেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা জরুরি। এরপরে আমরা পড়ব সম্পদের ব্যবহার। ব্যক্তি তার সম্পদ এমন ভাবে ব্যবহার করে, সম্পদের ব্যবহার। ব্যক্তি তার সম্পদ এমন ভাবে ব্যবহার বা নিয়োগ করে যাতে তার উপযোগ বা মুনাফা সবচেয়ে বেশি হয়। অর্থাৎ উপযোগ বা মুনাফা সবচেয়ে বেশি হয়। তেমনি ভাবে সরকারও তার বিভিন্ন সম্পদ বিভিন্ন প্রকল্পে এমন ভাবে বন্টন বা ব্যবহার করে যাতে সমাজের উপযোগ বা কল্যাণ সবচেয়ে বেশি হয়। এরপরে আমরা পড়ব যুক্তিপূর্ণ আচরণ। যুক্তিপূর্ণ আচরণ। ব্যক্তির লক্ষ্য হলো যে কোনো কাজ থেকে সর্বোচ্চ উপযোগ আহরণ করা। তেমনি ভাবে সরকারও তার বিভিন্ন কাজকর্ম এমন ভাবে পরিচালনা করে যাতে তা সমাজের সর্বোচ্চ মানুষের উপকারে আসে বা উপযোগ সৃষ্টি করে। এক্ষেত্রে উভয়ই যুক্তিপূর্ণ আচরণ। কাজেই আমরা দেখতে পাচ্ছি সরকারি এবং ব্যক্তিগত অর্থ ব্যবস্থার মধ্যে অনেক মিল আছে।
এখন আমরা পড়ব সরকারি এবং ব্যক্তিগত অর্থ ব্যবস্থার ভিতরে যে বৈসাদৃশ্যগুলি আছে সেগুলি পড়ব। মূলত আমাদের বেশ কিছু পয়েন্টস আসলে পড়তে হয় এবং এই পয়েন্টসগুলি আমাদের প্রথমে মুখস্থ করতে হবে এবং এর সাথে ভিতরে আমরা একটি বা দুইটি খুবই ইম্পর্টেন্ট সেন্টেন্স বা গুরুত্বপূর্ণ বাক্য দিয়ে আমরা যদি লিখি 2-3টি, তাহলে আমরা ভালো নম্বর পেতে পারবো। এরপরে হচ্ছে কিছু পার্থক্য আমরা দেখাবো সরকারি অর্থ ব্যবস্থা এবং বেসরকারি অর্থ ব্যবস্থার মধ্যে। আমরা এখানে বেশ কিছু পার্থক্য দেখাবো। প্রথমে হচ্ছে আয় ব্যয় নীতি। আয়, সরকার এবং ব্যক্তি উভয়ই আয় ব্যয় করে, কিন্তু তাদের নীতিটা হয় আলাদা। নীতিটা কেমন হয়? ব্যক্তি প্রথমে আয় করে, তারপরে ব্যয় করে, কিন্তু সরকার এর বিপরীতটি করবে। সরকারকে আগে ব্যয় করতে হয় এবং তারপরে সে আয়ের অনুসন্ধান করে, অর্থাৎ সরকারকে পরিকল্পিত ব্যয়ের ভিত্তিতে উপার্জনের ব্যবস্থা নিতে হয়। অর্থাৎ সরকার সবসময় ব্যয়ের সাথে তার আয়ের সামঞ্জস্য বিধানের চেষ্টা করে। এরপরে আমরা পড়ব সম্পদের উৎস ও প্রকৃতি। সম্পদের উৎস ও প্রকৃতি। একটি সরকার কর রাজস্ব, অকর রাজস্ব, জনগণের কাছ থেকে ঋণ গ্রহণ করতে পারে, এছাড়াও সে বিদেশ থেকে ঋণ নিতে পারে, অনুদান পেতে পারে, এছাড়াও সে নতুন টাকা ছাপাতে পারে। অর্থাৎ একটি সরকারের আয়ের উৎস অনেক হতে পারে, কিন্তু একজন ব্যক্তির আয়ের প্রধান উৎস হলো তার চলতি আয়। তার চলতি আয় অতীতের সঞ্চয় অথবা ব্যক্তিগত সঞ্চয়ও হতে পারে তার আয়ের উৎস, এবং ঋণ, এটি একজন ব্যক্তির আয়ের উৎস হতে পারে। ব্যক্তি রাষ্ট্রের মতো টাকা ছাপানোর কোনো ক্ষমতা থাকে না এবং বিভিন্ন শক্তি প্রয়োগ করেও অর্থ সংগ্রহ করাও তার পক্ষে সম্ভব নয়। তবে রাষ্ট্রের পক্ষে নাগরিকদের কাছ থেকে প্রয়োজনে রাষ্ট্র যে কোনো সময় কর আদায় করতে পারে। এরপর আমরা পড়ব 3 নম্বর বৈসাদৃশ্য। ঋণের উৎস। ব্যক্তির ঋণের উৎস সীমিত, অর্থাৎ অল্প সংখ্যক জায়গা থেকে ব্যক্তি ঋণ গ্রহণ করতে পারে, কিন্তু সরকারের ঋণের উৎস হচ্ছে প্রসারিত। সরকার প্রয়োজনে দেশের অভ্যন্তরে এবং দেশের বাহিরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান অথবা বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে ঋণ গ্রহণ করতে পারে এবং প্রয়োজনে সরকার দেশের জনগণকেও ঋণ প্রদানে বাধ্য করতে পারে। এরপরের বৈসাদৃশ্যটি হচ্ছে বাজেট প্রণয়ন। বাজেট প্রণয়ন। সরকার প্রতি বছর আয় ব্যয়ের হিসাব তথা বাজেট প্রণয়ন করে এবং তা জনগণের নিকট প্রকাশ করতে আইনত বাধ্য থাকে, কিন্তু ব্যক্তি তার আয় ব্যয়ের হিসাব অন্যের কাছে প্রকাশ করতে বাধ্য নয়। সাধারণত জুন মাসে আয় ব্যয়ের হিসাব বাজেট আকারে সংসদে পাস হয়। কাজেই আমরা বলতে পারি বাজেট প্রণয়নের ক্ষেত্রে উভয়ের মধ্যে বৈসাদৃশ্য আছে। এরপরে হচ্ছে আয় ব্যয়ের লক্ষ্য। আয় ব্যয়ের লক্ষ্য। ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা, সর্বোচ্চ মুনাফা অর্জন করা, কিন্তু সরকারের ব্যয়ের লক্ষ্য হলো জনকল্যাণ করা, জনকল্যাণ করা। কাজেই আমরা বলতে পারি ব্যক্তিগত অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য হলো ব্যক্তির কল্যাণ, কিন্তু সরকারি অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে জনগণের কল্যাণ। এরপরে আসবে হচ্ছে বাজেটের ধরন। উদ্বৃত্ত ও ঘাটতি বাজেট। উদ্বৃত্ত ও ঘাটতি বাজেট। ব্যক্তির বেলায় উদ্বৃত্ত বাজেট সবসময় আশীর্বাদ স্বরূপ এবং ঘাটতি বাজেট হচ্ছে অভিশাপ স্বরূপ। অর্থাৎ ব্যক্তির বেলায় আয়ের চেয়ে ব্যয় কম হলে তা
ভালো চোখে দেখা হয়। কিন্তু সরকারের বেলায় উদ্বৃত্ত বাজেট তথা আয়ের চেয়ে ব্যয় যদি কম হয় সেটি বরং জোর সমালোচিত হয়, বরং ঘাটতি বাজেট তথা আয়ের চেয়ে ব্যয় বেশি এটি প্রশংসিত হয়। এবং উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে সরকারের অধিক ব্যয়কে সবসময়ই স্বাগত জানানো হয়। এরপরে আমরা আরেকটি বৈসাদৃশ্য পড়ব, সেটি হচ্ছে মুদ্রা ছাপানোর অধিকার। একটি সরকারের মুদ্রা ছাপানোর অধিকার আছে, কিন্তু একজন ব্যক্তির মুদ্রা ছাপানোর কোনো অধিকার নেই। সরকার প্রয়োজনীয় মুদ্রা ছাপিয়ে যে কোনো ব্যয় নির্বাহ করতে পারে। এরপর হচ্ছে নিয়ন্ত্রণ আরোপ। সরকার প্রয়োজনে ব্যক্তির সব অর্থনৈতিক কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু সরকারের আয় ব্যয়ের উপর কোনো ব্যক্তি বিশেষের কোনো প্রকার নিয়ন্ত্রণ থাকে না। এরপরে হচ্ছে দায়বদ্ধতা ও জবাবদিহিতা। সরকার সঠিকভাবে আয় ব্যয় যদি পরিচালনা করলো কিনা তার জন্য জনগণের নিকট সে দায়বদ্ধ থাকে। ব্যর্থ হলে জনগণের সমালোচনার জবাব দিতে হয়, কিন্তু ব্যক্তির সেই অর্থে তার আয় ব্যয়ের কোনো দায়বদ্ধতা থাকে না অন্য কোনো ব্যক্তির নিকট। ব্যক্তির নিজের কাছে দায়বদ্ধতা থাকে, কিন্তু সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে। এরপরে হচ্ছে আয় ব্যয়ের সময়কাল। ব্যক্তি সাধারণত বর্তমানে লাভ লোকসানের দিকে লক্ষ্য রেখে আয় ব্যয় পরিচালনা করে, কিন্তু একটি দেশের সরকার ভবিষ্যতের কথা চিন্তা করে, অর্থাৎ দীর্ঘ মেয়াদের কথা বিবেচনা করে আয় ব্যয় পরিকল্পনা করে। অর্থাৎ ব্যক্তির আয় ব্যয় পরিকল্পনা অতিমাত্রায় স্বল্প মেয়াদী এবং সরকারের আয় ব্যয়ের পরিকল্পনা হচ্ছে দীর্ঘমেয়াদী। এরপরে আমরা পড়ব কর ধার্য। সরকার ব্যক্তির আয়ের উপর বা অর্জিত মুনাফার উপরে কর ধার্য করতে পারে এবং সে পণ্য ও সেবার ক্রয় বিক্রয়ের উপর পরোক্ষ করও আরোপ করতে পারে। কিন্তু কোনো ব্যক্তি সরকারের উপরে কিংবা অন্য কোনো ব্যক্তির উপরে কোনো রকমের কর ধার্য করতে পারে না। নিজস্ব উৎস ছাড়া অন্য কারো নিকট থেকে ব্যক্তি আইনত কোনো অর্থ আদায় করতে পারে না। এরপর আমরা শেষ বৈসাদৃশ্যটি পড়ব, সেটি হচ্ছে আয় ব্যয়ের প্রভাব। ব্যক্তিগত আয় ব্যয় সাধারণত ব্যক্তির কর্মকাণ্ডকে প্রভাবিত করে, অথবা তার পরিবার, তার আত্মীয়, বন্ধু বান্ধব, সীমিত কিছু সংখ্যক লোককে প্রভাবিত করে। পক্ষান্তরে সরকারের আয় ব্যয়ের প্রভাব সমগ্র অর্থনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করে। কাজেই আমরা বলতে পারি ব্যক্তিগত অর্থব্যবস্থার আলোচনা ব্যষ্টিক অর্থনীতির সাথে সম্পর্কিত এবং সরকারি অর্থব্যবস্থার আলোচনা সামষ্টিক অর্থনীতির সাথে সম্পর্কিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা আলোচনা করলাম ব্যক্তিগত অর্থব্যবস্থা কাকে বলে, সরকারি অর্থব্যবস্থা কাকে বলে এবং ব্যক্তিগত ও সরকারি অর্থব্যবস্থার মধ্যে কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য পড়লাম। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যেহেতু এটি একটি থিওরিটিক্যাল ক্লাস, কাজেই তোমাদেরকে অবশ্যই বেশি করে পড়তে হবে এবং পয়েন্টসগুলি বেশি করে দিতে হবে। কয়েকটি বই থেকে তোমরা এই পয়েন্টসগুলি জোগাড় করবে এবং যত বেশি পয়েন্টস তোমরা দিতে পারবে তত বেশি নাম্বার তোমরা পাবে এবং তোমাদের জ্ঞানের পরিধিও বাড়বে। তোমাদের সকলেরই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।